ঢাকা লিগ নিয়ে সন্ধ্যায় ক্লাবের সঙ্গে বসবেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। আসবে দলবদল ও ম্যাচ শুরুর সিদ্ধান্ত। নারী ও পুরুষ ক্রিকেটারদের বেতন বাড়ালো বোর্ড। সাকিব ইস্যুতে মাথা ঘামানো উচিত হবে না তামিমের পরামর্শ। সাবেকদের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে মনোযোগী হওয়ার তাগিদ। সাকিব সংক্রান্ত ইস্যুতে সে এখন মাথা গলাবে না। অ্যাডহক কমিটির সভাপতি হয়েছেন, তার প্রধান দায়িত্ব কিন্তু নির্বাচনটা করা। চ্যাম্পিয়ন্স লিগে হার সঙ্গী বার্সেলোনার ১৯ বারের চেষ্টায় নো ক্যাম্পে হাসলো আতলেটিকো মাদ্রিদ। ২-০ গোলের জয় রোজি ব্লাঙ্কোদের। বিবর্ণ লিভারপুলকে হারালো পিএসজি। এবং সান্তিয়াগো বার্নাব্যুতে ইসলাম বিরোধী স্লোগান। শাস্তির মুখে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। কাঠগড়ায় সমর্থক। চিন্তায় ২০৩০ বিশ্বকাপ সহ আয়োজক। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি তারেক হাসান শিমুল। অ্যাডহক কমিটির ৩ মাস সময়কালে সাকিব আল হাসান ইস্যুতে মাথা ঘামানো উচিত হবে না। এর চেয়ে সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার দিকে মনোযোগী হওয়া উচিত তামিম ইকবালের। তবে নিজেরা নির্বাচন করতে চাইলে কমিটি থেকে পদত্যাগ করে নেয়াই ভালো হবে বলে মনে করেন ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন। কমিটির ৪ সদস্যের রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলেও ক্রিকেট বোর্ড চালাতে তা কোনো বাধা নয় বলে মনে করেন তিনি। ঐতিহ্যগতভাবে এই উপমহাদেশে এরকম হয়ে আসছে বলে মনে করেন জামিল উদ্দিন। আমিনুল ইসলাম বুলবুল, কট অ্যান্ড বোল্ড বাই তামিম ইকবাল। যে চেয়ারে এতদিন বসেছিলেন বুলবুল, এখন তা তামিমের। ক্রিকেট বোর্ডের অধিকর্তা, লাল সবুজের সাবেক ক্যাপ্টেন এবং দেশ সেরা ওপেনার। যদিও এখনো পূর্ণকালীন দায়িত্ব পাননি তিনি। ৩ মাস সময়ের জন্য আপৎকালীন দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে তামিমের কাঁধে, যার প্রধান লক্ষ্য নির্বাচন আয়োজন, যা হবে সুষ্ঠু এবং সর্বজন গৃহীত। কিন্তু প্রথম দিন থেকেই চলছে আলোচনা। এর মাঝে সবচেয়ে বেশি যে আলোচনায় তা সাকিবের ফেরা সংক্রান্ত। যদিও পোর খাওয়া সংগঠকদের আশা, বিতর্কিত এই ইস্যুতে মাথা না ঘামিয়ে নিজের অভিষ্ট লক্ষ্যের দিকেই আপাতত দৌড়াবেন তামিম ইকবাল। সাকিব সংক্রান্ত ইস্যুতে সে এখন মাথা গলাবে না। সে তখনই মাথা ঘামাবে যখন সে নির্বাচনের পরে পার্মানেন্টলি যদি সে প্রেসিডেন্ট হিসাবে আসে, তখন এই বিষয়টা নিয়ে। কারণ এই বিষয়টা একটু বিতর্কিত বিষয়, তো এটা সরকারের ব্যাপার আছে, মন্ত্রণালয়ের ব্যাপার আছে, দেশের জনগণের ব্যাপার আছে, অনেকগুলো পক্ষ। অ্যাডহক কমিটির সভাপতি হয়েছেন, তার প্রধান দায়িত্ব কিন্তু নির্বাচনটা করা। দায়িত্ব পেয়ে সঙ্গীদের নিয়ে ইতোমধ্যে 2টো বৈঠক করেছেন তামিম ইকবাল। জানিয়েছেন অ্যাডহক কমিটিতে থাকলেও পরবর্তী নির্বাচনে অংশ নিতে চান তিনি। গঠনতন্ত্র খুঁজলে বিষয়টি নিয়ে কোনো আপত্তি করার কিছু নেই, কিন্তু পাবলিক পারসেপশন মাথায় নিলে পদ ছেড়েই আবার নির্বাচনের মাঠে নামা উচিত বলে মনে করেন বিসিবির সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন। অ্যাডহক কমিটি থেকে পদত্যাগ করে তারপর নির্বাচন করবে। যেহেতু গঠনতন্ত্রে কোনো বাধা নাই, নির্বাচনটা যদি গ্রহণযোগ্য হয় তাহলে কিন্তু তার আর চেয়ার পোস্টের মুখে পড়বে না। কমিটিতে যারা আছে তারা যদি নির্বাচন করতে চায়, তারাও একই রকমভাবে পদত্যাগ করবে। তামিমের অ্যাডহক কমিটির সবচেয়ে বড় দুর্বলতা এর রাজনৈতিক সংশ্লিষ্টতা। 3 জন সদস্য সরাসরি বর্তমান সরকারের মন্ত্রীর স্বজন। কিন্তু এখানেও কোনো সমস্যা দেখেন না জামিল উদ্দিন। তার মতে এটা উপমহাদেশের বাস্তবতা। আশা, নিজেদের কাজ দিয়েই তারা মুখ বন্ধ করবেন সমালোচকদের। অ্যাডহক কমিটির সদস্য হিসেবে তাদের যাত্রাটা শুরু হয়েছে, বড় দায়িত্ব। এখন তারা দায়িত্বটা কতটুকু পালন করতে পারবে তার উপরে কিন্তু নির্ভর করবে তাদের গ্রহণযোগ্যতাটা। এখন তারা যদি দায়িত্বটা ঠিকভাবে পালন করে তাহলে নতুন হলে তো আমি কোনো সমস্যা দেখি না। বোর্ডে সরকারি হস্তক্ষেপের অভিযোগ এনে ইতোমধ্যে আইসিসিকে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বুলবুল। তবে জামিলের মতে সে পথটা বন্ধ হয়ে গেছে বুলবুলের কারণেই। যে বোর্ডটা ভেঙে দেওয়া হয়েছে সেই বোর্ডটা কিন্তু আইসিসির বিরুদ্ধে গিয়ে ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করে নাই। সেটা আইসিসির কাছে কিন্তু একটা বড় একটা বিষয়, যে এই বোর্ডকে ভেঙে দেওয়াটার জন্য যে তারা কোনো শাস্তি আরোপ করবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপরে, সেটা কিন্তু ওই বোর্ডই কিন্তু এটার একটা সুরাহা করে দিয়ে গেছে। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা। আবারও গণমাধ্যমের প্রশ্ন এড়িয়ে গেলেন বিসিবির নবগঠিত অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। বুধবারের বোর্ড সভা শেষে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন কক্ষ ত্যাগ করেন সাবেক ক্রিকেটার। দ্বিতীয় সভায় কার্যনির্বাহী কমিটি বন্টন করা হয়েছে, বাড়ানো হয়েছে ঘরোয়া ক্রিকেটারদের বেতন। বিদ্যুৎ সাশ্রয়ে নিউজিল্যান্ড সিরিজের সূচি বদলাতে যাচ্ছে বিসিবি।
জিনিস করি না ভাইয়া, দরকারটা কি? যেটা বলার তো ওটা শুনে নিচ্ছি। থ্যাংক ইউ। কেবল নামেই সংবাদ সম্মেলন, কাজের বেলায় এটা স্রেফ বিবৃতি পর্ব। নিজেদের সিদ্ধান্ত জানিয়েই তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে গেলেন তামিম ইকবাল। টানা দ্বিতীয় দিন এমন কাণ্ড বিসিবি অ্যাডহক কমিটি প্রধানের। সাংবাদিকদের অনুরোধ সত্ত্বেও কোনো প্রশ্ন করার সুযোগ দেননি। সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে জানিয়ে দেয়া হয় বিভাগ বন্টনের হিসেব। ঘণ্টা দেড়েকের বৈঠকে 7 জন সশরীরে আর ভার্চুয়ালি যুক্ত হন 4 জন। তবে স্ট্যান্ডিং কমিটি বন্টনে এদিন ফাঁকা রাখা হয়েছে গুরুত্বপূর্ণ ক্রিকেট অপারেশনস বিভাগ। 24 ঘণ্টারও কম সময়ের ব্যবধানে মুখপাত্রের দায়িত্ব ছেড়েছেন তানজিল চৌধুরী। উনি আমাকে পার্সোনালি একটু রিকোয়েস্ট করেছেন যে আমি হয়তোবা সবসময় সময় দিতে পারবো না, তো আমার জায়গায় যদি আরেকজনকে নিয়োগ করা হয়। ফিন্যান্স আর টেন্ডার অ্যান্ড পারচেস কমিটি নিয়ে আগ্রহ ছিল সবচেয়ে বেশি, যার কোনোটাই নিজের কাছে রাখেননি তামিম। আর্থিক হিসেব সামলাবেন ইসরাফিল খসরু, কেনাকাটার দায়িত্বে সায়েদ ইব্রাহিম আহমেদ, বিপিএল আর গেম ডেভেলপমেন্টে ফাহিম সিনহা, গ্রাউন্ডসের দায়িত্বে রফিকুল ইসলাম বাবু। চলমান যুদ্ধের প্রভাব পড়ছে ক্রিকেট মাঠেও। নিউজিল্যান্ড সিরিজে বিদ্যুৎ সাশ্রয়ে সূচি পরিবর্তন করার সিদ্ধান্ত অ্যাডহক কমিটির। একদিনের ম্যাচগুলো শুরু হবে সকালে, টি-20 শেষ করা হবে রাতের আগেই। বাংলাদেশ সরকার এনকারেজ করছে যে আমরা যতটুক ইলেকট্রিসিটি সেভ করতে পারি, যতটুক এদিকে আমরা সবাই মিলে অ্যাজ আ নেশন যতটুকু হেল্প করতে পারি, সো এইগুলা চিন্তা মাথায় রেখে আমাদের নিউজিল্যান্ডের ম্যাচের টাইমিং আমরা চেঞ্জ করছি। সিদ্ধান্ত এসেছে ঘরোয়া ক্রিকেটের বেতন কাঠামো নিয়ে। নারী আর পুরুষ দুই বিভাগেই পারিশ্রমিক বাড়ানো হয়েছে উল্লেখযোগ্য হারে। ফার্স্ট ক্লাস ক্রিকেটারদের বেতন বাড়ছে। এনসিএল লঙ্গার ভার্সনের ম্যাচ ফি 70,000 থেকে বেড়ে 1 লাখ টাকা করার সিদ্ধান্ত। বেতন বাড়ছে জাতীয় দলের বাইরে থাকা 35 নারী ক্রিকেটারদেরও। পুরুষদের মতো তাদেরও ম্যাচ ফি বাড়িয়েছেন তামিম ইকবাল। এদিকে দ্রুতই অচল অবস্থা কাটতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের। ঢাকা লিগের ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুতই মাঠে ক্রিকেট ফেরানোর প্রত্যাশা জানিয়েছেন তামিম ইকবাল। ইমিডিয়েটলি প্রত্যেকটা টিমের সাথে বসবো প্রিমিয়ার লিগের, আর ওনাদের সাথে ডিসকাশন করে যত দ্রুত দল বদলের ডেট আমরা দিয়ে দিতে পারি আর খেলাটা মাঠে শুরু করে দিতে পারি, এটাই আমাদের টার্গেট। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সাবেক ক্রীড়া উপদেষ্টা ক্ষমতার অপব্যবহার করে একতরফাভাবে যে বিসিবি গঠন করেছিল, বর্তমান সরকার সেই অনিয়মের তদন্ত করে নিয়ম মাফিক ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটি গঠন করেছে। সংসদ অধিবেশনে এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিরোধী দলীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর বিসিবির অ্যাডহক কমিটিকে বাবার দোয়া কমিটি বলে মন্তব্য করলে এর প্রেক্ষিতে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের আলোচিত ক্রীড়া ফেডারেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমিনুল ইসলাম বুলবুলের কমিটি ভেঙে তামিম ইকবাল বসেছেন দেশের ক্রিকেটের সর্বোচ্চ আসনে। শুধু দেশেই নয়, মঙ্গলবার দিনভর এ নিয়ে আলোচনা হয় বিশ্বব্যাপী। ক্রিকেট বোর্ডের নতুন কমিটি নিয়ে আলোচনা হয়েছে সংসদেও। গেল বিসিবি নির্বাচনে অনিয়ম দেখিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ বোর্ড ভেঙে দেওয়ার পরদিনই সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যের বক্তব্যে উত্তপ্ত জাতীয় সংসদ। মোট 24টি অনিয়মের ব্যাখ্যা দিয়ে আমিনুল ইসলামের বোর্ড বিলুপ্ত ঘোষণা করে এনএসসি, যেই রিপোর্ট পাঠানো হয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছেও। একই সঙ্গে তামিম ইকবালকে প্রধান করে 11 সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে দেয় দেশীয় ক্রীড়ার নিয়ন্ত্রক সংস্থা। তবে সংসদ অধিবেশনে এই বোর্ডকেই বাবার দোয়া কমিটি বলে মন্তব্য করেন বিরোধী দলীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা নাই, এটা হয়ে গেছে বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে। গেল বিসিবি নির্বাচন অন্তর্বর্তী সরকারের সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া প্রভাবিত করেছেন এই অভিযোগ পুরনো। এজন্য নির্বাচনে অংশ নেয়া থেকে বিরত থাকে প্রথম বিভাগের 50টি ক্লাব। এছাড়াও সরে যান অনেক ক্রিকেট সংগঠক। তবে এনএসসির এই অ্যাডহক কমিটিতে ফিরেছেন তাদের অনেকেই। বিশেষ করে তামিম ইকবালের মতো আন্তর্জাতিক মানের ক্রিকেটার সভাপতি হওয়ায় এই বোর্ড নিয়ে নেতিবাচক কথা বলার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আমরা এখানে কোনো বাপের দোয়া মায়ের দোয়া করি না। এখন এতদিন পর্যন্ত শুনতাম মায়ের দোয়া পরিবহন আছে, আজকে মাননীয় সদস্যের কল্যাণে দেখলাম বাপের দোয়া কমিটিও আছে। বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ইন্টারিম গভর্নমেন্টের সময় তৎকালীন ক্রীড়া উপদেষ্টা ক্ষমতার প্রয়োগ করে সারা বাংলাদেশের জেলা কমিটিগুলোকে প্রভাবিত করে সেভাবে বাংলাদেশে যেগুলো রেজিস্টার্ড ক্লাব ছিল তাদের তাদেরকে প্রভাবিত করে সরকারি ক্ষমতা প্রয়োগ করে এবং হাইকোর্টে যে রিটটা দাখিল করা হয়েছিল সেটা হার্ড না করে
পেন্ডিং রেখে তার প্রেক্ষিতে বর্তমান গণতান্ত্রিক সরকার মাননীয় ক্রীড়ামন্ত্রীর নেতৃত্বে তিনি একটা ইনকোয়ারি বোর্ড করে দিলেন কি কি অনিয়ম হয়েছে না হয়েছে ফাইন্ড আউট করার জন্য। সেই তদন্ত কমিটি রিপোর্ট প্রদান করার পরে তারা ডিক্লেয়ার করলো এখানে যথেষ্ট অনিয়ম হয়েছে, তারপরে সেটা ডিজলভ হয়েছে। ডিজলভ হওয়ার একটা ক্রিকেট কন্ট্রোল বোর্ড হয়েছে। আগামী 3 মাসের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করাই হবে বিসিবির বর্তমান কমিটির প্রধান দায়িত্ব। পাশাপাশি সম্প্রতি দেশের ক্রিকেট যে তার সুনাম হারিয়েছে সেটা ফিরিয়ে আনতেও বোর্ড কাজ করে যাবে বলে জানান তামিম ইকবাল। দ্রুতভাবে আমরা এই জিনিসটা SM ইকবাল, সময় সংবাদ। আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবি সভাপতি করতে নিয়ম নীতির তোয়াক্কা করেননি তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ফলাফল পক্ষে আনতে বিসিবি নির্বাচনের 3 দিন আগে চালু করেন ভোটিং সিস্টেম। গভীর রাতে আসিফ মাহমুদের পিএস উপস্থিত থেকে বুলবুলের পক্ষে কাস্ট করেন সব ভোট, এমন অভিযোগ কাউন্সিলর ও সার্চ কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর ইমরোজ আহমেদের। ক্রীড়াঙ্গন সংস্কারে সার্চ কমিটি করলেও সাবেক ক্রীড়া উপদেষ্টা নিজের মন মতো কমিটি দিতেন বলেও এসেছে এমন অভিযোগ। জুলাই অভ্যুত্থানের নায়ক রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে অনেকের কাছে হয়ে ওঠেন ভিলেন। দুর্নীতি আর ক্ষমতা অপব্যবহারের নানা অভিযোগ আসতে থাকে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নামে, যার বড় উদাহরণ ক্রিকেট বোর্ডের বিতর্কিত নির্বাচন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে বিসিবির হট চেয়ারে বসান আসিফ। তার সঙ্গে বনিবনা না হওয়ায় ক্ষমতার অপব্যবহার করে ফারুককে সরিয়ে আমিনুল ইসলাম বুলবুলকে 4 মাসের জন্য উপহার দেন বিসিবির চেয়ার। এরপর শুরু হয় সাবেক উপদেষ্টার বিসিবি নির্বাচন ঘিরে নীল নকশা। এনএসসির তদন্ত প্রতিবেদন অনুযায়ী বুলবুলকে স্থায়ীভাবে নির্বাচিত করতে ক্ষমতার দাপট দেখান আসিফ মাহমুদ। রিপোর্টে উল্লেখ করা হয় নিয়ম নীতির তোয়াক্কা না করে জেলা ও বিভাগীয় কাউন্সিলরশিপ পরিবর্তন করে বসান পছন্দের লোক। 5 জন কাউন্সিলর ভোট দিলেন, বাট সেই 5 জন কাউন্সিলরের থেকে 2 জনকে আপনি বিসিবির বোর্ডে আনলেন না। তাহলে আপনি জেনারেল বডির সদস্য না হয়ে আপনি ক্রিকেট বোর্ডের সদস্য হয়ে গেলেন। ওই 5 জনকে আপনি তো উইথড্র করতে পারেন না, কারণ ওরা তো জেনারেল বডির সদস্য। ইলেকশন হয়ে যাওয়ার পর আপনি অন্য 2 জনকে নমিনেট করলেন, আবার একজনকে রাত্রেবেলা 11টার মধ্যে আবার বাতিল করে দিলেন। ইলেকশন ছিল 6 তারিখে, আপনি অনলাইন ভোটিং ওপেন করে রেখেছেন 3 তারিখ থেকে। যারা ভোট দিয়েছেন সবাই 6 তারিখে ভোটিং কেন্দ্রে হাজির ছিলেন। তো এটাতে কি বোঝা যায়? এভরিবডি ওয়াজ ইন দ্য কান্ট্রি, বাট তারা সিন্ডিকেট করে একসাথে সবাই ভোট দিয়েছে টু এনশিওর যে আপনাকে আমি বলেছি আমাকে ভোট দিতে হবে, ইউ আর সিইং যে আমি আপনাকে ভোট দিয়েছি কিনা। আমি তো ওনার এপিএসকে দেখেছি ঘুরে বেড়াচ্ছে শেরাটনে, ওনার আরও সহযোগীদেরকে দেখেছি ওইখানে 3 তারিখ রাত্রে ঘুরে বেড়াচ্ছে। ভোটিংয়ের জালিয়াতির বিষয়টা কিন্তু উঠে এসেছে। তো যেহেতু তিনি সে সময় ক্রীড়া মন্ত্রণালয়ের বা ক্রীড়া প্রশাসনের সর্বোচ্চ অভিভাবক ছিলেন এবং এই নির্বাচনের সঙ্গে তিনিও কিন্তু ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। বিতর্কিত নির্বাচনে বঞ্চিত হয়েছেন অনেক প্রকৃত সংগঠক। ক্লাব সংগঠকরা অনাস্থা প্রকাশ করে বোর্ডের উপর, যার প্রভাব পড়ে মাঠের ক্রিকেটেও। যার দায় সাবেক ক্রীড়া উপদেষ্টার বলেই মন্তব্য বিশ্লেষকদের। ওই মন্ত্রিত্বর অবস্থা থেকে যদি আপনি অনেক দম্ভ এবং অনেক গরিমা নিয়ে মনে করেন আপনি যা করছেন সবই সঠিক করছেন, তেমনটা হলে আসলে এমনই পরিস্থিতির উদ্ভব হবে। দেশের ক্রীড়া ফেডারেশনগুলোর দুর্নীতি আর রাজনীতির প্রভাব মুক্ত করতে দায়িত্ব নিয়ে সার্চ কমিটি গঠন করেন আসিফ মাহমুদ। কমিটির পরামর্শ না শুনে ফেডারেশনগুলোতে বসান নিজের পছন্দ মতো লোক। আমার দেওয়া কমিটির অর্ধেক লোককে ফেলে দিয়ে আপনার কমিটির লোকজনদেরকে ঢুকিয়ে দিলেন, তাহলে তো এখানে, এবং সবচেয়ে মজার বিষয়টা হলো যে সিগনেচার কিন্তু নিচে আমাকেই করতে হচ্ছে। তারা ইউজ করেছে, বাট তারা তাদের বইতে কাজ করেছে, কারণ প্রজ্ঞাপন তো আমি জারি করি নাই, প্রজ্ঞাপনগুলো তারা করেছেন। সমন্বয়কদের বিসিবিতে চাকরি দিতে উপদেষ্টা নিজে এবং তার পিএস চাপ প্রয়োগ করতেন বলেও দাবি করেন সার্চ কমিটির এই সদস্য। ছেলে মানুষের মতনই অনেকগুলা কাজ করেছে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে পাশ হলো জাতীয় ক্রীড়া পরিষদ সংশোধন বিল 2026। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিলটি সংসদে উপস্থাপন করলে স্পিকার বিলটি নিয়ে ভোটাভুটি আয়োজন করেন, যেখানে প্রায় সকল সংসদ সদস্য বিলটি পাশের পক্ষে রায় দিয়েছেন। পরবর্তীতে বিলের দফাসমূহ নিয়ে বিল উত্থাপন করেন স্পিকার মেজর হাফিজ।
এর উপর ভোটাভুটি আয়োজন করা হয়। এই বিলের দফা সংশোধনেও সবার সম্মতিতে বিল পাশ হয়েছে। এছাড়াও বিলের এক দফা প্রস্তাবনা শিরোনাম এবং বলবৎকরণ এই বিলে অন্তর্ভুক্তকরণের পক্ষে গ্রহণের উপর ভোটাভুটি হলে সেখানেও সংসদ সদস্যের সম্মতি দিলে বিলটি পাশ হয়। চ্যাম্পিয়ন্স লিগের খবর, কোয়ার্টার ফাইনালে লড়াইয়ে লিগ প্রতিদ্বন্দ্বী আতলেটিকো মাদ্রিদের কাছে হোঁচট খেল বার্সেলোনা। ঘরের মাঠে 2-0 গোলে হেরেছে কাতালানরা। আতলেটিকোর পোস্টে 18টি শটের মাঝে 7টি লক্ষ্যে রেখেও কোনো গোল আদায় করতে পারেনি বার্সা। এই জয়ে ইউসিএল এর সেমিফাইনালের পথে এক পা বাড়িয়ে রাখল রোজি ব্লাঙ্কোসরা। 2006 সালের পর কখনোই ক্যাম্প নুতে বার্সেলোনাকে হারাতে পারেনি আতলেটিকো মাদ্রিদ। এমন পরিসংখ্যান আত্মবিশ্বাসী করেছিল কাতালানদের। তবে এদিন মাঠের পারফরমেন্স একেবারে স্তব্ধ করে দেয় ক্যাম্প নু ভক্তদের। ঘরের মাঠে অবশ্য শুরু থেকে দাপটি দেখায় বার্সেলোনা। প্রথম 10 মিনিটে প্রতিপক্ষ রক্ষণকে একরকম তটস্থ রাখেন রাশফোর্ড ইয়ামালরা। দুই ফুটবলার দারুণ কিছু সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত তা গোলে পরিণত করতে পারেননি। আলভারেজের শট অনায়াসে হাতে আটকান বার্সা গোলরক্ষক হুয়ান গার্সিয়া। এভাবেই আক্রমণ পাল্টা আক্রমণে চললেও ক্রমাগত চাপটা বেশি ছিল আতলেটিকোর উপর। প্রায় বোতলবন্দি করে রাখার কৌশল এড়িয়ে 30 মিনিট পর লামিন ইয়ামাল বক্সে ঢুকে শট নিলেও আটকে যায় প্রতিপক্ষ ফুটবলারের পায়ে লেগে। অথচ 58% বেশি বল দখলে রেখে 18টি শট নেয় বার্সেলোনা, যার মাঝে 7টি লক্ষ্যে থাকলেও একটাও গোল আদায় করতে পারেনি তারা। বিপরীতে 5 শটের মধ্যে 3টি লক্ষ্যে রেখেই সফল আতলেটিকো। যদিও কদিন আগে মাদ্রিদের ক্লাবটিকে তাদের মাঠে হারিয়ে এসেছিল ফ্লিক শিষ্যরা। বার্সা সবচেয়ে বড় ধাক্কা খায় ম্যাচের 44 মিনিটে। পাউ কুবার্সি লাল কার্ড দেখায় 10 জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি তারা। বিরতিতে যাওয়ার আগে পাওয়া সুযোগ ভালোভাবে কাজে লাগায় আতলেটিকো। বক্সের বাইরে পাওয়া ফ্রি কিক থেকে স্কোর করেন আলভারেস। দারুণ এক গোলে আর্জেন্টাইন ফরওয়ার্ড আতলেটিকোকে এগিয়ে দেন, যা চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে তার 9ম গোল। ক্লাবটির হয়ে এই প্রতিযোগিতায় কোনো আসরে ব্যক্তিগত সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন আলভারেস। একজন কম নিয়েও আক্রমণ অব্যাহত রাখে বার্সা। তবে সমতায় ফিরতে মরিয়া বার্সা দ্বিতীয় গোল হজম করে 70 মিনিটে। আতলেটিকোর লিড দ্বিগুণ করেন শার্লথের গোলে। ক্যাম্প নুতে দাপুটে পারফরমেন্সের পরও হেরে বড়সড় হোঁচট খেল বার্সেলোনা। 19 বারের চেষ্টায় এই ভেন্যুতে প্রথমবার জয়ের স্বাদ পেলেন সিমিওনে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। খেলার সময় আরও থাকছে। বিশ্বকাপের আগেই ব্রাজিলের সঙ্গে নতুন চুক্তি কার্লো আনচেলত্তির। খবর গণমাধ্যমের 2030 সাল পর্যন্ত থাকছেন সেলেকাওদের সঙ্গে। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিফ করছেন চিফ প্রসিকিউটর। সরাসরি যাচ্ছি সেখানে। শহীদ পরিবারের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি। আমি শ্রদ্ধার সাথে আবু সাইদকে স্মরণ করতে চাই এইভাবে যে 1971 সালে যারা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছিলেন তারা যেমনভাবে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত হয়েছিলেন, ঠিক একইভাবে জুলাই 36 আন্দোলনে আমাদের অহংকার শহীদ আবু সাইদ সামনে 2 হাত প্রসারিত করে বুকটাকে চিতিয়ে দিয়ে বুলেটকে আলিঙ্গন করে পিছনে বাংলাদেশকে আগলে রেখে তিনি নিজের জীবনকে বিসর্জন দিয়েছিলেন। বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশকে স্বৈরাচারের কবল থেকে তিনি রক্ষা করেছিলেন, যার বিনিময়ে আজকে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, একটি নিয়মতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম হয়েছে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমি গত 23/2/2026 সালে এই ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের দায়িত্ব গ্রহণ করি। আমি আমার দায়িত্বভার গ্রহণ করার বহু পূর্বে এই মামলার তদন্ত কার্য সম্পন্ন হয়েছে। আমি দায়িত্বভার গ্রহণ করার অনেক আগেই এই মামলার বিচার কার্য শেষ হয়েছে। আমি কার্যভার গ্রহণ করার পর এই মামলাটির রায়ের অপেক্ষমান পেয়েছি।
এবং আজকে সেই রায় ঘোষিত হয়েছে। এই মামলার মধ্যে সর্বমোট আসামি করা হয়েছিল 30 জনকে। এই 30 জন আসামির মধ্যে 30 জনকেই আজকে দণ্ডিত করা হয়েছে। এই মামলায় সর্বমোট 25 জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। এই ঘটনার মধ্যে যেমন সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি ছিল, এইড অ্যান্ড অ্যাবেটমেন্ট ছিল, জয়েন্ট এন্টারপ্রাইজ ছিল, সেপারেট রেসপন্সিবিলিটি ছিল। এই সমস্ত অপরাধগুলো প্রমাণিত হয়েছে বলে ট্রাইব্যুনাল প্রকাশ্য আদালতে রায় ঘোষণায় উল্লেখ করেছেন। যেহেতু 30 জন আসামি, তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম চার্জ আনা হয়েছিল। এক একজনের বিরুদ্ধে একাধিক চার্জ আনা হয়েছে, চার্জ নাম্বার 1, 2, 3 এরকম। আমরা 3 জন আসামির বিরুদ্ধে একাধিক চার্জ প্রমাণিত হয়েছে। অন্যান্য আসামিদের বিরুদ্ধে 3টা কাউন্টে চার্জ হলে হয়তো একটা কাউন্টে দোষী সাব্যস্ত হয়েছে, অন্যগুলো থেকে তারা অব্যাহতি পেয়েছেন। তো আমি আজকে যারা যেভাবে দণ্ডিত হয়েছেন সেটা ক্রনোলজিক্যালি আপনাদের সহজ করে বোঝানোর জন্য আমি নামগুলি সেভাবে প্রকাশ করছি। মৃত্যুদণ্ড হয়েছে 2 জনের। একজন হচ্ছে আমির হোসেন, তিনি এএসআই। আরেকজন হচ্ছে সুজন চন্দ্র, ইনি কনস্টেবল। এই 2 জনের মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। যাবজ্জীবন সাজা হয়েছে 3 জনের। একজন হচ্ছে আরিফুজ্জামান জীবন, রবিউল ইসলাম নয়ন, বিভূতিভূষণ মাধব। এই 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। অতিরিক্ত তাদেরকে আরও 10 বছর, অন্য কাউন্টে তাদেরকে 10 বছরের শাস্তি দেওয়া হয়েছে। 10 বছরের সাজা হয়েছে এই ছাড়া ডক্টর হাসিবুর রহমান বাচ্চু, তিনি রুকিয়া বিশ্ববিদ্যালয়ের সেই হতভাগা ভিসি। মনিরুজ্জামান বেল্টু পুলিশের সাবেক কমিশনার ছিলেন। মশিউর রহমান, আসাদুজ্জামান মণ্ডল, পমেল বড়ুয়া, তাদের প্রত্যেকের 10 বছর করে শাস্তি হয়েছে। 5 বছরের সাজা হয়েছে মারুফ হোসেন টিটু, শাহানুর আলম পাটোয়ারি ওরফে সুমন, না হ্যাঁ, রাফিউল হাসান রাসেল, এমরান চৌধুরী আকাশ ওরফে দিশা, মাসুদুল হাসান মাসুদ, মাহবুবুর রহমান বাবু, ডক্টর সারোয়ার হোসেন, নামটা ওখানে ভুল আসছে, আপনারা দেখবেন সারোয়াত হয়ে গেছে, আসলে এটা ডক্টর সারোয়ার হোসেন চন্দন, শরীফুল ইসলাম, এটা হলো 5 বছরের সাজা। 3 বছরের সাজা হয়েছে হাফিজুর রহমান ওরফে তোফান, মনিরুজ্জামান পলাশ, মাহফুজুর রহমান শামীম, ফজলে রাব্বি ওরফে গ্লোরিয়াস ফজলে রাব্বি, আখতার হোসেন, শেজান আহমেদ ওরফে আরিফ, ধনঞ্জয় ওরফে টগর, বাবুল হোসেন, নুরুন্নবী মণ্ডল, নূর আলম মিয়া, AK-M আমির হোসেন ওরফে আমু। এদের প্রত্যেকের 3 বছরের করে শাস্তি দেওয়া, সবারই 6ম কারাদণ্ড। আর আনোয়ার পারভেজ আপেল, তিনি ওই চুক্তিভিত্তিক একজন কর্মচারী বিশ্ববিদ্যালয়ের, এবং তার পরিচয় পাওয়া গেছে তিনি ছাত্রলীগ করতেন। তার সেন্টেন্স পিরিয়ড হচ্ছে যে কয়দিন তিনি হাজতবাস করেছেন। চিফ প্রসিকিউটরের বক্তব্যের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। চ্যাম্পিয়ন্স লিগের আরও খবর জানাবো। দাপট ধরে রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই। ইংলিশ জায়ান্ট লিভারপুলকে হারিয়েছে PSG। ঘরের মাঠে ফরাসি জায়ান্টরা 2-0 গোলের জয় পেয়েছে অলরেডদের বিপক্ষে। এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের পথে এগিয়ে গেল লুই এনরিকের দল। বিবর্ণ একটা মৌসুম কাটাচ্ছে ইংলিশ জায়ান্ট লিভারপুল। প্রিমিয়ার লিগে আছে টেবিলের 5 নম্বরে, নেই শিরোপার স্বপ্ন। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেও পরবর্তী রাউন্ডে যাওয়া অনেকটাই কঠিন হয়ে গেছে অল রেডদের।
গোলের ব্যবধানে না হলেও পারফরমেন্সে চ্যাম্পিয়ন্স লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজির মাঠে গিয়ে রীতিমতো বিধ্বস্তই হয়েছে লিভারপুল। ম্যাচ জুড়ে নিজেদের খুঁজে ফিরেছিল আর্নে স্লটের দল। ৭৪% বলের পজিশনের পাশাপাশি গোলের জন্য 18টি শট নেয় লুই এনরিক শিষ্যরা। এর মাঝে 6টি ছিল লক্ষ্যে। এর বাইরে পিএসজি সুযোগ তৈরি করে হতাশ হয়েছে বহুবার। বিপরীতে তেমন চ্যালেঞ্জ জানাতে পারেনি লিভারপুল। সফরকারীরা 3টি শট নিলেও লক্ষ্যে ছিল না একটিও। শুরু থেকেই অলরেডদের চাপে রাখে পিএসজি। 11 মিনিটেই লিড পায় এনরিকের দল। উসমান ডেম্বেলে বল হারালেও সুযোগ পেয়ে উঁচু শটে বল জালে জড়ান ডুয়ে। 30 মিনিট পর পিএসজির একাধিক চেষ্টা ব্যর্থ করেন লিভারপুল গোলরক্ষক। সবচেয়ে দারুণ সুযোগটা মিস করেন দেম্বেলে। ফাঁকায় বল পেয়েও গোলরক্ষক বরাবর শট নেন ফরাসি তারকা। দ্বিগুণ করা হয়নি লিড। লিভারপুল গোলের জন্য প্রথম শট নেয় বিরতির পর নেমে। অবশ্য হুগো একিতিকে সেই শট লক্ষ্যে রাখতে পারেনি। খানিক বাদে দেম্বেলে পেনাল্টি স্পটের কাছে ফাঁকায় বল পেয়ে আবারও হতাশ করেছেন স্বাগতিক দর্শকদের। 65 মিনিটে জোয়াও নেভেসের পাস থেকে স্কোর করেন কাভাতসখেলিয়া। প্রতিপক্ষ রক্ষণকে বোকা বানিয়ে দলের লিড দ্বিগুণ করেন তিনি। অলরেডরা এ নিয়ে সব মিলিয়ে টানা 3 ম্যাচে হারের তিক্ততা পেল। গেল শনিবার এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে 4-0 গোলে বিধ্বস্ত হওয়ার আগে প্রিমিয়ার লিগে সবশেষ ব্রাইটনের মাঠে 2-1 গোলে হেরেছিল তারা। এই হারে অনেকটা কঠিন হয়ে গেল লিভারপুলের পরবর্তী রাউন্ডে যাওয়ার পথ। তবে অ্যানফিল্ডে ম্যাচ হওয়ায় ভক্তরা অপেক্ষায় থাকবে দারুণ এক প্রত্যাবর্তনের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে রিয়াল মাদ্রিদের হাই ভোল্টেজ ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে উঠল ইসলাম বিরোধী স্লোগান। ম্যাচ শুরুর আগে উগ্র সমর্থকদের এমন আচরণে স্তম্ভিত ফুটবল বিশ্ব। স্প্যানিশ ফুটবলে বর্ণবাদ ও ধর্মীয় বিদ্বেষের বিষ বাষ্প যেন থামছেই না। সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল বায়ার্নের কোয়ার্টার ফাইনালের হাই ইন্টেন্স ম্যাচ। তবে সব রোমাঞ্চ ঢাকা পড়ে গেল বিদ্বেষের কালো ছায়ায়। বায়ার্নের কাছে রিয়ালের হারের ক্ষতের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে গ্যালারির কিছু উগ্র সমর্থকের কর্মকাণ্ড। ফরাসি সংবাদ মাধ্যম ফুট মার্কাতোর খবর, ম্যাচ শুরুর আগে রিয়ালের কিছু সমর্থক ইসলাম বিদ্বেষী স্লোগান দেন, যে লাফাবে না সেই মুসলিম। কদিন আগে মিশরের বিপক্ষে স্পেনের প্রীতি ম্যাচেও একই ধরনের স্লোগান দেয় কিছু স্প্যানিশ সমর্থক। সেই রেশ না কাটতেই এবার সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ সমর্থকদের এমন আচরণে শুরু হয়েছে সমালোচনা। 2030 বিশ্বকাপের সহ আয়োজক স্পেন ফিফা বিশ্বকাপকে বর্ণবাদ বিরোধী প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহারের পরিকল্পনা করছে। এমন পরিস্থিতিতে স্বাগতিক দেশেই বারবার এমন ঘটনা স্পেনের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাকেই প্রশ্নের মুখে ফেলেছে। রেফারি তার অফিসিয়াল রিপোর্টেও এই ঘটনার কথা উল্লেখ করেছেন, যা এখন ফিফার ডিসিপ্লিনারি কমিটির হাতে। স্প্যানিশ গণমাধ্যমগুলো সতর্ক করে বলছে, পরিস্থিতির উন্নতি না হলে চড়া মাশুল গুনতে হতে পারে স্পেনকে। শুধু জরিমানা নয়, বড় শাস্তির মুখে পড়তে পারে রিয়াল মাদ্রিদ এবং স্প্যানিশ ফুটবল ফেডারেশন। ফুটবলকে বলা হয় ঐক্যের খেলা, কিন্তু স্পেনে সম্প্রতি উগ্রপন্থা ও জেনোফোবিয়া যে গভীর শেকড় গড়েছে, এ ঘটনাই তার সবশেষ প্রমাণ। বর্ণবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা বললেও বাস্তবে স্প্যানিশ ফুটবলে এর প্রতিফলন দেখা যাচ্ছে না। গেল 2 মৌসুমে অন্তত 10টি আলাদা ঘটনায় বর্ণবাদী আচরণের শিকার হন রিয়ালের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। গেল সপ্তাহে ইসলাম বিদ্বেষী মন্তব্য নিয়ে মুখ খোলেন লামিন ইয়ামাল। এছাড়া এর আগে কিলিয়ান এমবাপে এবং আনসু ফাতিও বিভিন্ন সময় গ্যালারি থেকে বিদ্বেষমূলক স্লোগানের মুখোমুখি হয়েছেন। এদিকে স্পেন ও মিশরের আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কিছু দর্শকের ইসলাম বিদ্বেষী স্লোগানের প্রেক্ষিতে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে আনুষ্ঠানিক শৃঙ্খলা ভঙ্গ ও তদন্তের প্রক্রিয়া শুরু করেছে ফিফা। স্পেনের পুলিশও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে। ফিফার তদন্তে প্রমাণিত হলে বড় অঙ্কের জরিমানা কিংবা গ্যালারিতে দর্শক উপস্থিতির ওপর নিষেধাজ্ঞার মতো শাস্তির মুখে পড়তে হতে পারে স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। দিনাজপুরের হিলিতে শুরু হয়েছে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। পৌরসভা পর্যায়ের খেলা। পৌরসভা পর্যায়ে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বাংলা হিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে বালিকাদের এই টুর্নামেন্ট শুরু হয়। 1-0 গোলে ইসমাইলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল দলকে হারিয়ে বাংলা হিলি 1 মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল দল জয়ী হয়েছে। এতে পৌরসভা পর্যায়ের 10টি ফুটবল দল অংশ নিচ্ছে।
খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকা লিগ নিয়ে সন্ধ্যায় ক্লাবের সঙ্গে বসবেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। আসবে দলবদল ও ম্যাচ শুরুর সিদ্ধান্ত। নারী ও পুরুষ ক্রিকেটারদের বেতন বাড়ালো বোর্ড। সাকিব ইস্যুতে মাথা ঘামানো উচিত হবে না তামিমের পরামর্শ। সাবেকদের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে মনোযোগী হওয়ার তাগিদ। এবং চ্যাম্পিয়ন্স লিগে হার সঙ্গী বার্সেলোনার 19 বারের চেষ্টায় নো ক্যাম্পে হাসল অ্যাটলেটিকো মাদ্রিদ। 2-0 গোলের জয় রসি ব্লাঙ্কোদের বিবর্ণ। লিভারপুলকে হারালো পিএসজি। এ ছিল খেলার সময়। এরপর দুপুরের সময় সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ শিমুল। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।